এই বদমাইশটা, এই দেশদ্রোহী, এই ভারতীয় দালালটা, সে 5 বছর ভারতের কাছ থেকে পয়সা খেয়েছে, আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খেয়েছে, আবার ডিজিএফআই লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে। মানিক নিখিল ভাই এবং ওনার ওয়াইফের দাম্পত্য জীবনে একটা সুখবর আছে, সেটা বয়স হচ্ছে 4 মাস। আমাদের বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী মানিক নোবেল, উনি 20/5/2000। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। এবার ভারতের দালাল মির্জা ফখরুলকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস করেছেন। দর্শক, জানিয়ে দিবে সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে, এবার কারাগারে গায়ক নোবেলের বিয়ে হলেও তিনি হঠাৎ করে কারাগারে থাকা অবস্থায় কিভাবে বাবা হলেন, জানিয়ে দিবে সে বিষয়ে বিস্তারিত। এবার তার স্ত্রী সন্তান সম্ভব হয়েছেন, কার এই সন্তান, সে বিষয় নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, জানাবো আজকের ভিডিওতে। সাথে সাথে আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বদমাইশটা, এই দেশদ্রোহী, এই ভারতীয় দালালটা, সে 5 বছর ভারতের কাছ থেকে পয়সা খেয়েছে, আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে, আবার ডিজিএফআই লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে। বহুবার অনুরোধ করেছি জনাব তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ, তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেঈমানগুলাকে বের করেন। কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন, মনে করছেন সব ঠিক হয়ে যাবে। আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। যদি থাকতো নিয়ন্ত্রণ, তাহলে এই মির্জা ফখরুলের মতো বদমাইশগুলাকে, বেশ কিছু বদমাইশ আছে ভারতীয় দালাল এবং দেশদ্রোহী, যাদেরকে ঘাট ধরে দলের থেকে বের করে দেওয়া উচিত ছিল। আজকে মির্জা ফখরুল যে বক্তব্য দিল, আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায়। সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের স্থান হবে না। হু দ্য হেল আর ইউ? আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগুলোকে, এখন এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রোহী বুড়োগুলাকে জুতা মারতে মারতে বিদায় করা, যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয়। এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে, যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয়। এই যে এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় 30,000-এর উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো, তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল? তখন কেন ভারতকে হুঁশিয়ারি দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান? এবং এই যে এত বছর ধরে, আগেও হয়েছে, বিশেষ করে মোদি ভারতে ক্ষমতায় আসার পরের থেকে, এই যে মুসলমান হত্যা করা হলো, হাজারে হাজার মুসলমান হত্যা করা হলো, তখন এই মোদির, এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল? তখন ভারতকে বলে নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন? এই যে এখন মণিপুরে এবং এই 7 সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে, মণিপুরের জনগণকে হত্যা করছে, তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন? এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কুকিচিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র, সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে, তখন কি করে 1500 লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল, যেই ভারত বাংলাদেশে 15-16টা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের বাংলাদেশের জনতা, শিশু হত্যা করলো, সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এইরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার। এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে। এই কিছু বদমাইশগুলার কারণেই ভারত এইসব করতে পেরেছে। এই বদমাইশ, এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে এই মির্জাফর গুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে। তারপরেও কি বিএনপি চোখ খুলবে না? বিএনপির নেতাদের না হয় মন মরে গেছে, এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে, আওয়ামী লীগের কাছে। আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করব, মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জাফরদেরকে কলার ধরে বিএনপি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন, জনতার হাতে দিয়ে দেন। আপনাদেরকে আমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এই গত 15টা বছর চুপ করে থেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ছোট থেকে একটা বিরাট বড় দানবে পরিণত হয়েছে, শুধু বাংলাদেশিরা মুখ বন্ধ করেছিল বলে এবং বিএনপি আন্দোলনের নামে নাটক করেছে বলে।
সুতরাং আপনাদেরকে শুরু থেকেই যদি এই মির্জা ফখরুলের মতো যদি আরেকটা আওয়ামী লীগ, আরেকটা বিষধর সাপ তৈরি যেন না হয়, তার জন্য শুরু থেকে যদি আপনারা এদেরকে বাধা না দেন, কথায় কথায় যদি এদেরকে ধরে না বসেন, পাকড়াও করে না বসেন, তাহলে কিন্তু এই 1500 ছাত্রছাত্রী জনতা এবং 20,000 1500 শহীদ ছাত্রছাত্রী শিশু জনতা এবং 20,000 উপরে আহত যারা আছে, তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সবকিছু জ্বলে যাবে, সবকিছুর অসম্মান হবে যদি আপনারা এইগুলো গুরুত্বের সাথে না নেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করেন। এই যে আমি দেখেছি একটা সুন্দর জিনিস দেখলাম যে পাহাড়িদের যারা সন্ত্রাসী কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে, তাদেরকে উদ্দেশ্য করে দেখলাম যে ঢাকা শহরে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। আমি তাদেরকে জানাই আমার সালাম। এইভাবেই করতে হবে। যখনই ভারতের কোনো মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা করবে, সারা বাংলাদেশিদেরকে একত্রে মিলিয়ে মিডিয়া এবং সরজমিনে মাঠে নেমে তার প্রতিবাদ করতে হবে। একইভাবে বাংলাদেশের ভিতরে থেকে যেই সব জারজ আবার দেশদ্রোহিতা করার চেষ্টা করবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়ে তাদের গোলামি শুরু করবে, দালালি শুরু করবে, এদেরকে ঘাড় ধরে, মির্জা ফখরুলদেরকে ঘাড় ধরে রাস্তা নামিয়ে এদেরকে শায়েস্তা করুন আপনারা, যেন আর কারোর সাহস না হয় এইভাবে কথা বলা। কত বড় স্পর্ধা! এতগুলা ছাত্রছাত্রী মারা গেছে, জীবন দিয়েছে, মাত্র 1 মাসের উপরে হয়েছে, তারপরেই সাথে সাথে আবার দেশদ্রোহিতা শুরু। আমি আগেও ব্যাখ্যা করেছি, ভারত যেহেতু কোনোভাবেই বাংলাদেশের ভিতরে আবার প্রবেশ করতে পারছে না, হিন্দু আন্দোলন করে, পাহাড়ি আন্দোলন করে, বিভিন্ন নাটক করে পারছে না, ডক্টর মোহাম্মদকে, ইউনুসকে অস্থিতিশীল করার চেষ্টা করে পারছে না, তাদের অনেক দুর্বলতা থাকার পরেও তারা পারছে না। আমি আগেও ব্যাখ্যা করেছি, তাদের ধান্দা বহুদিন আগের থেকেই বিএনপিকে প্ল্যান বি হিসাবে ব্যবহার করা, যেহেতু বিএনপির নেতাদের চরিত্র নাই, এরা সব বিক্রি হয়ে গেছে, দুশ্চরিত্র। সুতরাং বাংলাদেশের জনগণকে কোনো দল করেন আর না করেন, যদি দেশকে ভালোবাসেন, মনে রাখবেন। আর বিএনপির ছেলেদেরকে সহকারে বলছি, আপনাদের নেতারা যখন ফুর্তি করেছে, আওয়ামী লীগের নেতার সাথে তারা চিয়ার্স করেছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে বিআই করেছে, তখন কিন্তু আপনারা কিন্তু মার খেয়েছেন রাস্তায় এবং জেলে পচেছেন, ধান খেতে ঘুমিয়েছেন, পরিবার বিপদ পড়েছিল, তখন কোনো নেতাও কিন্তু আপনাদেরকে সাহায্য করে নাই। তাই যদি দেশকে বাঁচাতে চান, দলকে বাঁচাতে চান, দল মত ধর্ম নির্বিশেষে যারাই ভারতের দালালি করার চেষ্টা করবে, প্রকাশ্য তো দূরের কথা, গোপনেও যারা করার চেষ্টা করবে, তাদের ঘাড় ধরে বাসা, বাড়ি, অফিস, আদালত ঘেরাও করে ফেলবেন। এদেরকে ঘাড় ধরে রাস্তায় নামিয়ে এসে জনতার আদালতে তুলবেন। এই বলে আমি আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানিক নিখিল ভাই এবং ওনার ওয়াইফের দাম্পত্য জীবনে একটা সুখবর আছে, সেটার বয়স হচ্ছে 4 মাস। আমাদের বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী মানিক হাসান নোবেল, উনি 20/5/2025 তারিখে একটা মিথ্যা মামলায় জেলে গেছে। জেলে যাওয়ার পরে উনি দীর্ঘদিন জেলে ছিলেন। আজকে মাননীয় আদালত ওনার জামিন মঞ্জুর করেছেন। আমরা আদালতকে বলেছি যে আমাদের 28/12/2024 তারিখে আমাদের কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের বিয়ে হয়েছে। যখন ওদের কনজুগাল কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে, তখন ওনার ওয়াইফ থানা যাওয়ার পরে যখন থানার অফিসার ওনার কাছে কাবিননামা চাইলো, উনি যখন কাবিননামা দিতে পারলো না, তখন এই কাবিননামা না থাকার কারণে ওনাদের কনজুগাল লাইফে যা হয় সেই অপরাধগুলোকে উনি ইনক্লুড করে একটা মামলা দায়ের করছে। তো আজকে আমাদের মানিক হাসান নিখিলের পক্ষে আমি ছিলাম, আমার লার্নেড ব্রাদার খলিল ছিল, ঢাকা বারের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আর ওনার ওয়াইফের পক্ষে আমার লার্নেড ব্রাদার মেজবউদ্দিন পারভেজ ছিলেন। আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আমাদের এই মামলাটা হয়েছে। পরে আমরা 28/12/24 যে কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের যে বিয়েটা হয়েছে, সেই বিয়েটার যে কাবিন ছিল না, আমরা কোর্টের অনুমতি নিয়ে 18/6/2025 তারিখে আমরা আদালতের কাছ থেকে পারমিশন নিই এবং 19/6/2025 তারিখে আমরা জেল গেটে ওনাদের শুভ বিবাহের কাজ সম্পন্ন করি। আজকে আমরা উভয় পক্ষের আপোষ নিষ্পত্তি মূলে, আমার লার্নেড ব্রাদার আমার সাথে ছিলেন, উনি ওনার ওয়াইফের পক্ষে ছিলেন, আর আমি মানিক হাসান নিখিলের পক্ষে ছিলাম। শুনানি শেষে আদালত 1000 টাকা বন্ডে আমাদের স্বনামধন্য কণ্ঠশিল্পী নোবেলের জামিন মঞ্জুর করেন। আমরা যখন কাবিনটা করি নাই, এটাকে ওরা বুলবুল থানা কর্তৃপক্ষ, আমরা যখন কাবিনটা পাই নাই, কাবিনটা করি নাই, তখন বলছে যে এটা একটা বুলবুল সৃষ্টি, কাবিনটা কেন নাই, এই কারণে বুলবুল কাবিন কেন নাই। এবং ডিএলআর বলা আছে কাবিন না থাকলে বৈধ বিয়ে বৈধ। আমরা তো আগে হুজুর দিয়ে বিয়ে পড়াই, মানে মাওলানা সব বিয়ে পড়াই নিচ্ছে। আচ্ছা, 51 ডিএলআর পেজ 292 এখানে বলা আছে বৈধ বিয়ের ক্ষেত্রে কাবিননামা আবশ্যক না। যদি বিয়েটা বৈধ হয় তাহলে সেখানে কাবিননামা আবশ্যক না, কিন্তু আমাদের যেহেতু আইনে আছে কাবিননামার প্রয়োজন,
এই কারণে আমরা কাবিনটা করে নিয়েছি। যে আমরা আমাদের বিয়ের যতগুলো কন্ডিশন ছিল কাবিননামার মাধ্যমে আমরা আমাদের বিয়ের সবগুলো কন্ডিশন ফুলফিল করছি। ভুল বোঝাই ছিল, যেটা সমাধান হয়ে গেছে, সেটা আপনারাও দেখতে পারছেন যে আমাদের মধ্যে, আমার আর নোবেলের মধ্যে কেমন সম্পর্ক। তো এখন এখানে আর কি বলবো, আমরা আসলে জামিন চাইছি, জামিন পাইছি, এটা আমরা খুশি একসাথে চলার জন্য। আর দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।